আসসালামু আলাইকুম। সবাইকে আমার ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো দীর্ঘদিন পর আমি আমার ক্লাস নিয়ে আবার হাজির হলাম। কর্মব্যস্ততার মাঝে সময় আসলে হয়ে উঠছিল না। তো তোমরা যারা আমার ক্লাসের জন্য আসলে অপেক্ষা করে বসে থাকো, তোমাদের প্রতি সত্যি আমার অনেক অনেক দোয়া থাকলো। প্লাস সবার জন্য শুভকামনা। তো আজকে আমি পদার্থবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে রাশিসমূহের মাত্রা নির্ণয় নিয়ে আলোচনা করব। স্পেশালি আমার এই ক্লাসটা থাকবে যারা ফিজিক্সের বেসিক শিখতে চাও। ফিজিক্সের আমি বিশেষ করে এসএসসি ফিজিক্সের যারা ক্লাস 9-এ আসো, অথবা ক্লাস 10-এ যারা পরীক্ষার্থী আসো, বা তোমরা যারা এখনও পড়ালেখা করছো 9 অথবা 10 স্টুডেন্টের জন্য। তো দেখা যাচ্ছে প্রায়ই আমাদের পরীক্ষার মধ্যে মাত্রা নির্ণয় আসে। পরীক্ষার মধ্যে বলতে তোমার এমসিকিউতে মাত্রা নির্ণয় থাকে। তো মাত্রা নির্ণয় অ্যাকচুয়ালি এটা তো মুখস্থ করার কোনো বিষয় না, বুঝতে হবে। বা বেসিক একেবারে তোমাকে মাত্রা নির্ণয় শিখতে হলে ফার্স্ট স্টেপ তোমার রুট কোথায় আছে, রুট থেকেই তোমার কিন্তু খুঁজে বের করতে হবে মাত্রাটা। যদি তুমি মাত্রাটা খুঁজে বের করতে পারো, অর্থাৎ আমি রুট বলতে আমি 7টা মৌলিক রাশির নাম বলবো। এই 7টা মৌলিক রাশির মাত্রা তুমি যদি জানো, তাহলে যে কোনো যৌগিক রাশির মাত্রা তুমি নির্ণয় করতে পারবে ইনশাল্লাহ। তো চলো দেখি কিভাবে মাত্রা নির্ণয় করা যায়, বা মৌলিক রাশির সাথে যৌগিক রাশির মাত্রাসমূহের মধ্যে কী রিলেশনটা আছে। তো দেখো, আমি আমার আগে থেকেই লিখে রাখছি আমার বোর্ডে। এই পাশে আমি 7টা রাশির নাম লিখছি: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা আর পদার্থের পরিমাণ। মোটেই 7টা রাশি। তো ম্যাক্সিমাম যারা তোমরা 9-10-এ পড়ো তাদের জন্য বেগ, ত্বরণ, বল, কাজ, ক্ষমতা, চাপ, এই রাশিগুলোর মাত্রা নির্ণয় বারবারই আসে। তো মূলত আমি আজকে এই রাশিগুলোর মাত্রা কীভাবে নির্ণয় করা যায়, এই রাশিগুলোকে বিশ্লেষণ করলে কীভাবে আমরা মৌলিক রাশি পাবো, এগুলো নিয়ে আলোচনা করবো। তো দেখো, পরিমাপের ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন পদ্ধতি অনুসরণ করি। তার মধ্যে এসআই পদ্ধতি একটা অন্যতম, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পদ্ধতিটা, সেটা হচ্ছে এসআই পদ্ধতি। এসআই পদ্ধতিটা সারা পৃথিবীতে কিন্তু একই স্ট্যান্ডার্ড মেনে চলে। এই স্ট্যান্ডার্ডটাই হচ্ছে তোমার মূলত এসআই পদ্ধতি। তো এসআই পদ্ধতিতে আমরা যে 7টা মৌলিক রাশির নাম জানি, সেই 7টা মৌলিক রাশির জন্য কিন্তু 7টা ডিফারেন্ট প্রতীক আছে, প্রকাশের প্রতীক, এবং এদের মধ্যে কিন্তু ডিফারেন্ট মাত্রাও চলে এসছে। তো দেখো, এখানে আমরা দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। দেখো, আমি কিন্তু এখানে শুধুমাত্র মাত্রা লিখছি, আমি কিন্তু এদের একক লিখি নাই, বা এখানে এদের প্রকাশের প্রতীকও লিখিনি। দেখো, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, ভরের মাত্রাটা হচ্ছে এম। এখানে কিন্তু মাত্রা, আমি আরও একটা কথা, গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, মাত্রাটা অ্যাকচুয়ালি আসে কিন্তু তোমার ক্যাপিটাল লেটার থেকে। স্মল লেটার থেকে যেগুলো আসবে সেগুলো একক। দৈর্ঘ্যের একক কিন্তু মিটার। এই মিটারকে কিন্তু আমরা স্মল লেটারের এম দ্বারা প্রকাশ করি। কিন্তু তুমি যখন মাত্রা প্রকাশ করবা, ভরের মাত্রা, তারপর ভরের মাত্রাকে কিন্তু তখন তোমার ক্যাপিটাল লেটারের যে এম আছে ওইটা দিয়ে প্রকাশ করতে হবে। বা দৈর্ঘ্যের মাত্রা আমরা ক্যাপিটাল লেটারের এল দ্বারা প্রকাশ করব। সময়ের মাত্রা হচ্ছে টি। তো মূলত আমাদের এই 3টা মাত্রা মনে রাখলে আমরা এই যে এইখানে 6টা রাশির মাত্রা আমরা নির্ণয় করতে পারবো। তো তোমাদের যারা নিউ 9-এ আসো, মানে নতুন 9-এ উঠছো, বা নতুন 9-এ লেখাপড়া করতেছো, বা ক্লাস 10-এ যারা তোমরা পরীক্ষার্থী আসো, তোমরা এটা আবার অবশ্যই নতুন 9-এ যারা আসো তারা তো শিখাই নিবা, আর ক্লাস 10-এ যারা আসো তারা অবশ্যই এটা রিভাইজ দিয়ে নিবা। তো তোমাদের প্রথম অধ্যায়ে দেখবা, এটা বইতে দেওয়া আছে 7টা মৌলিক রাশির নাম এবং 7টা মৌলিক রাশির মাত্রা। প্রথম অধ্যায়ে দেওয়া আছে, এটা পরিমাপের অধ্যায়। চলো দেখি আমরা কিভাবে মৌলিক রাশির মাত্রা তো দেওয়াই আছে, যৌগিক রাশির মাত্রা কীভাবে নির্ণয় করা যায়। তো দেখো, প্রথমে আমি বেগটাকে ভেঙে দেখাবো। অ্যাকচুয়ালি বেগের মধ্যে কি আছে। তো বেগের সংজ্ঞাটা যদি আমি দেই, তাহলে সংজ্ঞাটা হবে এরকম যে নির্দিষ্ট দিকে একক সময়ে কোনো বস্তু বা ব্যক্তি যে দূরত্বটা অতিক্রম করে সেটাকে আমরা কি বলবো, বেগ। অর্থাৎ একক সময় বলতে তোমার 1 ঘন্টা হতে পারে, 1 সেকেন্ড হতে পারে। 1 সেকেন্ডে সে কত মিটার যাচ্ছে, বা 1 ঘন্টায় সে কত কিলোমিটার যাচ্ছে, এইটার যে ভাগফল,
অর্থাৎ তোমার এখানে দূরত্ব আর সময়ের ভাগফলটাই কিন্তু হচ্ছে মূলত বেগ। অর্থাৎ বেগ নির্ণয়ের সূত্রটা তোমরা এভাবে লিখতে পারো যে বেগ সমান সমান অ্যাকচুয়ালি স্মরণ ভাগ সময়, অর্থাৎ স্মরণ এসছে কারণ এটা কিন্তু ভেক্টর রাশি তাই। আচ্ছা, তো দেখো বেগটাকে কিন্তু ভি দ্বারা প্রকাশ করা হয়। তো যে রাশির মাত্রা নির্ণয় করতে হবে সেই রাশিকে অবশ্যই থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। আর এখানে যে স্মরণ আছে না, স্মরণ, দৈর্ঘ্য, উচ্চতা, দূরত্ব এগুলোর এককও যেমন একই রকম মিটার এবং এদের মাত্রাও কিন্তু একই রকম, অর্থাৎ এদের সবারই মাত্রা হচ্ছে এল। অর্থাৎ তুমি এখানে মাত্রাটা এল দিতে পারো, স্মরণের মাত্রা এল দিতে পারো বলতে এল দিতেই হবে, আর সময়ের মাত্রা তো এখানে দেওয়া আছে টি। এই এল আর টি, এই এল আর টি নিয়েই কিন্তু তোমার বেগের মাত্রা। অর্থাৎ তুমি যদি এইটাকে লেখো তাহলে তোমাকে কিন্তু এইভাবে লিখতে হবে যে এল পার টি। অর্থাৎ এখানে পাওয়ারটা হচ্ছে মাইনাস হয়ে যাবে, কারণ এইটার আর এটার মধ্যে কিন্তু ভাগ সম্পর্ক, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, এটা আমরা জানি। তো এখন ভাগ আছে, তুমি যখন এই দুইটাকে পাশাপাশি বসাবো অর্থাৎ গুণ আকারে লিখবে, এর মধ্যে গুণ সম্পর্ক, তখন কিন্তু পাওয়ারটা অবশ্যই মাইনাস বসাতে হবে। তো দেখো আমরা কিন্তু বেগের মাত্রাটা শিখে গেলাম। অর্থাৎ বেগের মাত্রা তুমি কোথা থেকে পাচ্ছ? স্মরণের মাত্রা থেকে, সময়ের মাত্রা থেকে। তাই স্মরণের মাত্রা তুমি যদি জানো অবশ্যই বেগের মাত্রাটাও নির্ণয় করতে পারবা। তো বেগের পরে আমি ত্বরণে আসি। দেখো অ্যাকচুয়ালি ত্বরণ কাকে বলে আমি সংজ্ঞাটাও বলে যাচ্ছি। নির্দিষ্ট দিকে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলবো। তো হার কথাটা বললেই কিন্তু ওর মধ্যে একটা সময় থাকবে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ বেগ বৃদ্ধির হারটাই হচ্ছে ত্বরণ। আমি আরও যদি ক্লিয়ারভাবে বলি তাহলে এরকম হবে, সাপোজ তুমি বাসা থেকে বের হইছো, বের হয়ে তুমি তোমার স্কুলে যাবা। তো স্কুলে যেতে গেলে তোমাকে কিন্তু হেঁটে যাও বা বিভিন্ন যানবাহনে যাও, তো যানবাহনে রাইড করে গেলেও তোমার একটা বেগে পৌঁছাতে হবে, আবার তুমি হাঁটতে গেলেও কিন্তু তোমার একটা বেগে পৌঁছাতে হবে। তো দেখো যখন মানুষ বিভিন্ন যানবাহনে চলাফেরা করে বা হাঁটাহাঁটি করে তখন কিন্তু সবসময় একই রকম বেগে সে হাঁটে না, কখনো বেশি কখনো কম, কখনো বেশি কখনো কম। তো মূলত সে যদি হাঁটার সময় তার বেগটা ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, অর্থাৎ সময়ও যত যাবে তার বেগটাও বৃদ্ধি পাচ্ছে, যদি এরকম কখনো দেখা যায় তখন সেই ঘটনাটাকে আমরা ত্বরণ বলতেই পারবো। তো এখানে বিষয়টা কিন্তু তাই। সাপোজ তুমি মোটরসাইকেলে যাচ্ছ, তো যখন তুমি বাইকে যাও তখন কিন্তু বাইকের স্পিডটা সবসময় একরকম থাকে না, কখনো 20, 30, 40, 50। তো 20, 30, 40, 50 এখানে কিন্তু বেগটা ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। সময়টা যত পাস হয় বেগটাও কিন্তু তত আস্তে 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 ইনক্রিজ হয়। তো মূলত এটাই হচ্ছে তোমার ত্বরণ, সহজ ভাষায়। তো এখানে বিষয়টা হচ্ছে তাই, ত্বরণটা হচ্ছে আমরা এখানে লিখতে পারি বেগের পরিবর্তন ভাগ সময়। দেখো এখানে কিন্তু রাশিটা মূলত বেগ, আর পরিবর্তন এটা তো কোনো রাশি না। তাহলে বেগটাকে যদি আমি বিশ্লেষণ করি, বেগ সমান সমান কিন্তু আমরা আবার কি লিখতে পারি, স্মরণ লিখতে পারি, ভাগের নিচে সময় আসবে। আর তোমার এইখানে কিন্তু একটা সময় ছিল, অর্থাৎ এখান থেকে আমরা স্মরণ বাই সময় স্কোয়ার লিখতে পারি। তাহলে অ্যাটলিস্ট এবার কিন্তু আমরা সেই ত্বরণের মাত্রাটা নির্ণয় করতে পারবো। অর্থাৎ তুমি একটা যৌগিক রাশিকে ভেঙে 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 যখন একটা মৌলিক রাশিতে পৌঁছায় যাবা, অর্থাৎ যখন আর কোনো যৌগিক রাশি ওর মধ্যে থাকবে না, অর্থাৎ সবগুলোই মৌলিক রাশি হবে, তখনই কিন্তু তুমি মাত্রাটা খুব সুন্দরভাবে নির্ণয় করতে পারবা। তো এইভাবে শেখাটাই বেস্ট আমি মনে করি। আর যদি মুখস্থ করতে চাও করতে পারো, কিন্তু বেসিকটা শেখা আমার কাছে বেশি ফলপ্রসূ মনে হয়। তো দেখো এই ত্বরণটাকে যেহেতু এ দ্বারা প্রকাশ করা হয়, এটাকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। রাখার পরে স্মরণের মাত্রা আর দৈর্ঘ্যের মাত্রা যেহেতু একই, তাহলে উপরে আমরা এল দেব, সময়ের মাত্রা হচ্ছে টি, এখানে স্কোয়ার আছে, স্কোয়ার দিতে হবে, এবং অ্যাটলিস্ট আমরা কিন্তু এটাকে এল পার টি স্কোয়ার লিখতে পারি সেই আগের মতোই, যেহেতু এটার আর এটার মধ্যে ভাগ সম্পর্ক এল এবং টি এর মধ্যে। তো যখন আমরা গুণ আকারে লিখবো তখন কিন্তু এখানে পাওয়ারটা -2 হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের ত্বরণ। ত্বরণের পরে আছে দেখো বল, অর্থাৎ এখানে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ শেখাচ্ছি। আমি কিন্তু আগে শিখাইছিলাম বেগ, তো ত্বরণের ক্ষেত্রে কিন্তু বেগ অবশ্যই প্রয়োজন, যদি বেগ না থাকে তো তাহলে ত্বরণ থাকবেই না। তো যার কারণে বেগ আগানো শেখানো হচ্ছে, তারপরে ত্বরণ। এরপরে দেখো আমরা যখন বল শিখবো
এই বলের মধ্যে কিন্তু ত্বরণ থাকবে, আবার ত্বরণের মধ্যে বেগ থাকবে, অর্থাৎ এটার সাথে এটা রিলেশন, এটার সাথে এটা রিলেশন। আবার কাজ যখন শিখবো তখন দেখবে কাজের সাথে বলের সম্পর্ক, বলের সাথে ত্বরণের সম্পর্ক, আবার ত্বরণের সাথে বেগের সম্পর্ক। আবার ক্ষমতা যখন শিখবো ঠিক একইভাবে, ক্ষমতা থেকে কাজ, কাজ থেকে বল, বল থেকে ত্বরণ, ত্বরণ থেকে বেগ। চাপটাও অনেকটা ওই বিষয়। চাপ সমান সমান এখানে আমরা চাপ সমান সমান এখানে আমরা বল ভাগ ক্ষেত্রফল। তো বল তো এর মধ্যে আছে, অর্থাৎ তুমি যদি স্টেপ বাই স্টেপ শেখো আমার মনে হয় অবশ্যই এটা তোমাদের মনে থাকবে। আমি কিন্তু এখানে একটার সাথে কিন্তু আর একটা রিলেশন আছে, এই রিলেশনটাও বোঝাই দেওয়ার চেষ্টা করতেছি। ত্বরণের সাথে বেগের রিলেশন আছে, অর্থাৎ তুমি বেগ না পারলে ত্বরণ পারবা না। বলের সাথে ত্বরণের রিলেশন আছে, ত্বরণ না পারলে তুমি আবার বল পারবা না। আবার দেখা যাচ্ছে বেগ না পারলে ত্বরণ পারবা না, অর্থাৎ একটার সাথে আর একটা রিলেশন। তো ভালোভাবে বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাচ্ছি। পরে আমরা বল, তো দেখো এখানে বল সমান সমান ভর গুণ ত্বরণ, অর্থাৎ বল নির্ণয়ের সূত্র। বল কাকে বলে এর সংজ্ঞাও কিন্তু আছে, যা কোনো বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুটার দেখা যাচ্ছে গতির পরিবর্তন হবে বা তার অবস্থানের পরিবর্তন হবে, সেই জিনিসটা হচ্ছে বল। বলের সংজ্ঞা আমি অ্যাকচুয়ালি এইভাবে দিচ্ছি না, বলের সংজ্ঞা একটু অন্যরকম। আমি মাত্রাটা দেখি, দেখো এখানে ভর আছে আর ত্বরণ তো সেই আগের মতোই, ত্বরণ সমান সমান তোমার বেগের পরিবর্তন ভাগ সময়। তো এখানে আমাদের ভর থাকলো গুণ বেগ সমান সমান আমরা কিন্তু এখানে সেই সরণ ভাগ সময় লিখতে পারি, গুণের নিতে সময় আছে। তাহলে এখানে আমাদের কি হচ্ছে দেখো তো, ভর অ্যাটলিস্ট শেষ হয়ে গেছে। হ্যাঁ, আর দরকার নাই, এখান থেকে আমরা বের করতে পারবো। তাহলে বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়, এফ মানে ফোর্স মানে হচ্ছে বল। তাহলে বল সমান সমান দেখো এখানে মাত্রাটা কিভাবে আসে, এই ভরের মাত্রা কিন্তু এখানে আছে এম, তাহলে ভরের মাত্রা এখানে আমরা এম বসাবো, গুণ সরণের মাত্রা কিন্তু এল, সময়ের মাত্রা কিন্তু টি, আবার এখানে আরেকটা সময় আছে। তাহলে কি হচ্ছে দেখো তো, এম এল উপরে কিন্তু হয়ে যাচ্ছে এম এল, অর্থাৎ লবে হয়ে যাচ্ছে এম এল আর হরে আসতেছে হচ্ছে টি স্কোয়ার। তো এটারে আমরা লিখতে পারি এম এল পার টি স্কোয়ার। পার টি স্কোয়ার কেন হয়েছে, এখানে যেহেতু ভাগ আছে তুমি যখন গুণ লিখবা গুণের সময় পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, ভাগ থেকে গুণ হিসেবে গেলে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, তাই কিন্তু এখানে পাওয়ারটা মাইনাস এসেছে। তাহলে আমি কি বোঝাতে চাচ্ছি এটা কিন্তু বুঝতে হবে। আমি বোঝাতে চাচ্ছি তোমাদের এখানে তুমি যদি বেগ না পারো তাহলে ত্বরণ পারবা না, ত্বরণ না পারলে কিন্তু বল পারবা না, আবার বল না পারলে কাজ পারবা না, কাজ না পারলে ক্ষমতা পারবা না। অর্থাৎ তোমাকে কিন্তু স্টেপ বাই স্টেপ শিখতে হবে, একেবারে সেই হাতে খড়ি থেকে। এক কথায় আমরা যখন ছোটোবেলায় ইংরেজি শিখছিলাম তখন কিন্তু আমাদের ইংরেজি ওয়ার্ডগুলোকে আগে শিখতে হয়েছে, ওয়ার্ডের আগেও শিখতে হয়েছে অ্যালফাবেট। তো অ্যালফাবেট থেকে ওয়ার্ড থেকে সেন্টেন্স থেকে দেখা যাচ্ছে ক্লজ ইত্যাদি ইত্যাদি ফ্রেজ। এখানে বিষয়টা হচ্ছে কিন্তু সেরকম। আর যারা তোমরা সায়েন্স নিয়েছো বা সায়েন্স নিয়ে যারা সুদূর প্রসারী কল্পনা করতেছো বা তোমাদের পরিকল্পনা আছে, ভবিষ্যৎ পরিকল্পনা আছে, তাদেরকে আমি একটা কথা বারবারই বলবো, সেটা হচ্ছে তুমি যদি ভালো কোথাও পৌঁছাতে চাও তোমাকে অবশ্যই কিন্তু হার্ড ওয়ার্ক করতে হবে, কাজের বিকল্প কিছুই নাই। এবং তোমার মেধার স্বাক্ষর তো প্রতি স্টেপে রাখতে হবে, তাহলে কিন্তু তুমি ভালো জায়গায় পৌঁছাতে পারবা। তো সেটা হতে পারে মেডিকেল, বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, কোনো পাবলিক ভার্সিটির একটা সিট ইত্যাদি ইত্যাদি, বা তোমরা অনেকে বাইরেও যেতে পারো স্কলারশিপ নিয়ে, সেটা তোমাদের পরিশ্রমের উপর ডিপেন্ড করবে কে কোথায় পৌঁছাবা। আর তোমরা যারা 9-এ উঠছো সায়েন্স নিয়ে, তো তোমাদের কাছে আমার একটাই সাজেশন থাকবে, সেটা হচ্ছে পড়ালেখাটা রেগুলার করতে হবে। আর আরও কিছু উদাহরণ দিই আমি, সাপোজ সবচেয়ে ভালো ব্যাটসম্যান কে আছে ক্রিকেটে, সাপোজ বিরাট কোহলি বা বাবর আজম, ওরা কিন্তু প্রত্যেক ম্যাচেই রান করে না, রান করতে হয় কিন্তু ওদের মানে একদিন 100 করলো আরেকদিন কিন্তু সে 0 করতে পারে। মানে বিষয়টা হচ্ছে পরিশ্রম, তারা কিন্তু পরিশ্রম না করলে 100 করতে পারতো না। আর 0 সেটা তো অ্যাক্সিডেন্ট, কিন্তু লিগালি তারা ভালো ব্যাটসম্যান মানে আমরা এটাই বুঝতে পারি যে সে যখন ম্যাচে নামবে সে 50, 80, 90, 100 ইত্যাদি ইত্যাদি করতে পারবে। তো এখানে বিষয়টা হচ্ছে তোমাদের ওইরকমই হতে হবে, পাকা খেলোয়াড় হতে হবে এক কথায়। তো যাই হোক, এটা গেল বল। তো বলের পরে দেখি
বলের পরে আছে হচ্ছে কাজ। দেখো কাজ, কাজ কাকে বলে? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটির যদি বলের দিকে সরণ ঘটে তবে সেটাকে আমরা বলি কাজ। কাজ সমান আমরা বল গুণ সরণ লিখতে পারি। আবার দেখো বল সমান ভর গুণ ত্বরণ, এখানে কিন্তু সরণ আছে। তো ভর তো মৌলিক রাশি আমরা পেয়ে গেছি, ত্বরণকে এখনো ভাঙা যাবে। বেগের পরিবর্তন ভাগ সময় লিখতে পারবো, গুণ এখানে কিন্তু আমরা সরণ লিখতে পারবো। তো দেখো এখন ওর মধ্যে বেগ আছে। আচ্ছা, বেগ সমান সমান আমরা সেই আগের মতোই সরণ ভাগ সময় লিখব। আর এখানে কিন্তু আরও একটা সময় ছিল, গুণে এখানে কিন্তু আবার সরণ আছে। তাহলে অ্যাটলিস্ট আমি যদি মাত্রা নির্ণয় করি, ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয় ওয়ার্ক মানে কাজ। এখানে ভরের মাত্রা পাচ্ছি এম ইন্টু সরণের মাত্রা হচ্ছে কিন্তু এখান থেকে এল, সময়ের মাত্রা টি, গুণ এখান থেকেও টি, গুণ এখান থেকে সরণের মাত্রা আবার পাচ্ছি এল। তাহলে কি হচ্ছে দেখো, এইগুলো কিন্তু লবে আছে, যেহেতু আমরা গুণ করলে কি পাচ্ছি এম এল স্কোয়ার, আর নিচে কিন্তু পাচ্ছি টি স্কোয়ার। তো এটাকে যখন আমরা গুণ আছে ভাগাকারে লিখব তখন এম এল স্কোয়ার টি ইনভার্স 2 পাচ্ছি, অর্থাৎ এটাই হচ্ছে তোমার কাজের মাত্রা। তো দেখো এটা তোমাদের 2 মার্কসে পড়তে পারে, বলতে পারে যে কাজের মাত্রা নির্ণয় করো, অর্থাৎ খ দাগে পড়তে পারে। জ্ঞানমূলকের পরে হচ্ছে অনুধাবন, এটা হচ্ছে অনুধাবনও যদি পড়ে তাহলে তোমার কিন্তু এই কাজটাই করে দেখাতে হবে। সরাসরি তুমি কাজের মাত্রা লিখে দিলে যে এম এল স্কোয়ার পার টি স্কোয়ার, বিষয়টা কিন্তু এরকম না। এরকম মানে কিন্তু 2 মার্কস পাবা না, 1 মার্কস পাবা। তারপরে দেখো এবারে আসবো হচ্ছে আমরা ক্ষমতা। দেখো ক্ষমতা কাকে বলে? একক সময়ে কৃত কাজকে বলা হবে ক্ষমতা। অর্থাৎ তুমি 1 সেকেন্ডে কী পরিমাণ কাজ করতে পারছো, কত জুল কাজ করতে পারছো, বা তুমি 1 মিনিটে কত জুল কাজ করতে পারছো, বা 1 ঘন্টায় কত ওয়াট কাজ করতে পারছো, কত জুল কাজ করতে পারছো, এটার পরিমাণই হচ্ছে মূলত তোমার ক্ষমতা। তো ক্ষমতা নির্ণয়ের সূত্র সেটা হচ্ছে দেখো ক্ষমতা সমান সমান কাজ বাই সময়। দেখো এখানে আমরা কাজকে আমরা আবার লিখতে পারি বল গুণ সরণ, যেহেতু কিছুক্ষণ আগে এটা করানো হয়েছে। আর এর নিচে কিন্তু আছে সময়। আবার বলকে ভাঙলে আমরা কি পাচ্ছি? ভর গুণ ত্বরণ। এখানে আছে কিন্তু সরণ, নিচে আসে সময়। তাহলে এখানে আমরা ভর গুণ ত্বরণ ভাঙলে আমরা কি পাবো? বেগের পরিবর্তন গুণ সরণ, আর নিচে আছে কিন্তু তোমার সময়। আচ্ছা, ত্বরণ মানে কিন্তু বেগের পরিবর্তন ভাগ সময়, আর এখানে কিন্তু আরও একটা সময় আছে, মানে মোট 2টা সময় পেয়ে গেলাম। এই সময়টা এসেছে কিন্তু ত্বরণকে বিশ্লেষণ করে, অর্থাৎ ত্বরণ ভাঙলে আমরা বেগের পরিবর্তন ভাগ সময় পাবো, আর এখানে একটা সময় ছিল। তাহলে এখানে ভর গুণ আবার বেগ ভাঙলে আমরা কি পাচ্ছি? সরণ, মানে বেগকে বিশ্লেষণ করলে সরণ, এর নিচে সময়, এর নিচে কিন্তু সময় আরও 2টা আছে। আর অ্যাটলিস্ট এখানে কিন্তু বেগ সমান সমান সরণ ভাগ সময়, আর এখানে কিন্তু আর একটা সরণ ছিল, আর নিচে কিন্তু সময় আরও 2টা ছিল। অ্যাটলিস্ট বিষয়টা হচ্ছে এরকম। তাহলে আমি যদি ক্ষমতার মাত্রা নির্ণয় করি, ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়, পাওয়ার অর্থাৎ ক্ষমতা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, ভরের জন্য এম, সরণের জন্য এল, আবার সরণের জন্য এল। তো সময় আছে 3টা, অর্থাৎ টি ইন্টু টি ইন্টু টি। তাহলে এখানে মাত্রা নির্ণয় করলে হচ্ছে আমাদের এম এল স্কোয়ার বাই টি কিউব। তো এখান থেকে এম এল স্কোয়ার টি ইনভার্স কিউব লিখতে পারি, যেহেতু ভাগ আছে সেহেতু ইনভার্স হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের কিন্তু
ক্ষমতার মাত্রা, অর্থাৎ এখানে আমি এমনভাবে করছি বিষয়গুলা, একটার সাথে আর একটা রিলেশন আছে। তুমি একটা রিলেশন যদি কোনোভাবে বুঝতে না পারো তাহলে কিন্তু অন্যটা বুঝতে পারবো না। অর্থাৎ তুমি বেগ না বুঝতে পারলে ত্বরণ বুঝবা না, ত্বরণ বুঝতে না পারলে বল বুঝতে পারবা না, বল বুঝতে না পারলে কাজ, কাজ না বুঝতে পারলে ক্ষমতা। বিষয়টা হচ্ছে এই, অর্থাৎ একটার সাথে আর একটা রিলেশন। তো দেখো তোমরা 1 থেকে 4 অধ্যায় যখন করবা, অর্থাৎ পরিমাপ, তারপরে আছে হচ্ছে গতি, তারপরে আছে বল, তারপরে আছে কিন্তু কাজ ক্ষমতা শক্তি, এসএসসির বইতে আর কি। এই 4টা অধ্যায় করতে গেলে মূলত তোমার বেগ, ত্বরণ, বল, কাজ ক্ষমতা, এই যৌগিক রাশিগুলো ছাড়া আর কোনো যৌগিক রাশির আলোচনা কিন্তু নাই। যেই পঞ্চম অধ্যায়ে তুমি প্রবেশ করবা, পঞ্চম অধ্যায়ে যে প্রথম যে টপিকটা পাবা সেটার নামই হচ্ছে চাপ। তো চাপের সাথে যেহেতু বলের সম্পর্ক আছে বা ক্ষেত্রফলের সম্পর্ক আছে, সেহেতু আমাদের অবশ্যই এগুলো শিখে আসতে হবে, তারপরে কিন্তু আমরা চাপ পারবো। তো এরপরে ষষ্ঠ অধ্যায় থেকে যে টপিকগুলো আছে, ষষ্ঠ অধ্যায় আছে হচ্ছে তোমার তাপমাত্রা সংক্রান্ত আলোচনা। সপ্তম অধ্যায়ে যেয়ে কিন্তু তুমি আবার সেই 1, 2, 3 অধ্যায়ের সাথে রিলেশন পাবা কিছু। তো অষ্টম অধ্যায়ে কিন্তু আবার আলোর প্রতিফলন, নবম অধ্যায়ে প্রতিসরণ। তো তোমার এখানে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। তুমি আগে ফার্স্ট 1, 2, 3, 4 এই 4টা অধ্যায়ের প্রিপারেশন নাও। এই 4টা অধ্যায়ের মধ্যে দেখো একটার সাথে আর একটা কিন্তু রিলেটেড। প্রথম 2 অধ্যায় কিন্তু একটা অধ্যায়ের সাথে রিলেটেড, আবার 3 অধ্যায় 2 অধ্যায় 1 অধ্যায়ের সাথে রিলেটেড। যার কারণে তোমাকে স্টেপ বাই স্টেপ শিখতে হবে। আর এখানে কিন্তু যত সূত্র এসছে সব সূত্রের মধ্যে তোমার দেখা যাচ্ছে ভি আছে, এ আছে, তারপরে তোমার এফ আছে, ডব্লিউ আছে, পি আছে, অথবা এস আছে। এসটা হচ্ছে সরণ আর কি। তো এর বাইরে কিন্তু কোনো রাশি নাই। অর্থাৎ তুমি যদি একটাকে বিশ্লেষণ করো, মানে বিশ্লেষণমূলক আলোচনা যদি তুমি শিখতে পারো, অবশ্যই ইনশাল্লাহ তোমাদের বেসিকও অনেক ভালো হবে, আর যে কোনো সৃজনশীলের অ্যান্সার তোমরা করতে পারবা। তো যাই হোক, এখন আমার বেসিক ক্লাস চলবে, আপাতত তোমাদের বেসিকই শেখাবো আমি স্টেপ বাই স্টেপ। আমি কিন্তু তোমাদের যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো আছে বা টার্মগুলো আছে সেগুলো ভেঙে ভেঙে দেখাবো। তো আজকে আমার ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের দোয়া রাখো। আল্লাহ হাফেজ।